এক মাস পর বিকেলে নরম রোদ চোখে মুখে পড়া একরাশ ভালো লাগা নিয়ে উঠে বসলাম। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে একটা গাঢ় নীল সিল্ক শাড়ি পরলাম। নীলাদ্রি ইভান চৌধুরী, এই একটা মাস আপনি আমার অনেক জ্বালিয়েছেন, আমার থেকে দূরে থেকেছেন, এড়িয়ে চলেছেন। আজ দেখব আপনি কিভাবে আমায় এড়িয়ে চলেন। হসপিটালে থাকাকালীন মণিমা যখন থাকতো না, তার প্রায় অধিকাংশ সময় ইভান ভাইয়ের সাথে থাকতো, অতিরিক্ত কেয়ার করত। টানা 5টা দিন হসপিটালে ভর্তি থেকে পুরোপুরি সুস্থ হয়ে গেল। সব সময় বুকে হালকা ব্যথা করত। ডাক্তার বলেছিল বুকে বেশি আঘাত লাগায় এমনটা হচ্ছে, নিয়মিত ওষুধ খেলেই সেরে যাবে। কিন্তু বড় মণিমা তা মানলেন না। হসপিটাল থেকে রিলিজ হওয়ার পরপরই উনি ব্যাঙ্গালোরে পাঠিয়ে দিলেন আরও ভালো চিকিৎসার জন্য। কিন্তু সমস্যা হলো ইভান ওখানে থাকাকালীন খোঁজ তো নেয়নি। এখানে আসারও 2 সপ্তাহ হয়ে গেল, এখনও পর্যন্ত দেখা তো দূরের কথা, একবার খোঁজও নেয়নি। গত পরশু ইলেকশনের রেজাল্ট হয়েছে আর উনি জিতেছেন। বাড়ির সবাই খুব খুশি ইভান এমপি হওয়াতে। মণিমা আড়ালে ভাইরা তো মিষ্টিও বানিয়েছে। আজ ইভানের সাকসেস পার্টি। বর্তমান ইভান যেখানে থাকে, মানে মামাদের বাগান বাড়িতে, আজ সন্ধ্যায় উনি একটা পার্টি অর্গানাইজ করেছেন আর তাতে আমি যাব। যদিও আমাকে ব্যক্তিগতভাবে ইনভাইট করেননি, তবুও যাব। বান্ধবীর বাড়ি অনুষ্ঠানে যাওয়ার অজুহাত আর আকিল ভাইয়ের সাথে থাকা বাড়িতেও কেউ অমত করে না। আকিল ভাই ড্রাইভিং সিটে বসে আর আমি পাশের সিটে। সত্যি এমন ভাই বোন পাওয়া ভাগ্যের ব্যাপার। এমন ভর সন্ধ্যা বাইরে কোন অনুষ্ঠান কোনোদিনই বাড়ি থেকে যেতে দেয়নি, আজও সম্ভব ছিল না। আমার ভাই বোনেদের কারসাজিতে সম্ভব হয়েছে। ভাইয়া, এর মধ্যে ইভানের সাথে আপনার দেখা হয়েছিল? হয়েছিল, অনেকবারই। আমি উৎসাহ নিয়ে জিজ্ঞেস করলাম, আমার ব্যাপারে কিছু বলেনি? না। ভাইয়ার কথায় মনটা খারাপ হয়ে গেল। ভাইয়া কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, তুই মন খারাপ করিস না, এমনিতে ইলেকশনের জন্য চাপের মধ্যে ছিল তাই হয়তো। বলে চুপ করে আবার বলেন, তুই হসপিটালে থাকাকালীন ইভান তোর কাছাকাছি থাকায় অনেকটা স্বাভাবিক হচ্ছিলি, কিন্তু এখন আবার কেমন যেন হয়ে গেছে। মনে হচ্ছে মনের মধ্যে কিছু ভারী বোঝা বয়ে বেড়াচ্ছে। আমি জিজ্ঞেস করেছিলাম, কি হয়েছে? ঝিনুকের সাথে দেখা করছিস না কেন? উত্তরেও আমাকে কিছু বলেনি। আমার মনে হয় বড়মণি ওকে কিছু বলেছে। বড়মণি কি বলেছে জানি না, তবে মনে হচ্ছে আবার তোর থেকে দূরে থাকার জন্য বলেছে। আমি লেশহীন ভঙ্গিতে বললাম, বড়মণি কি কোনোদিনই ক্ষমা করবে না ওনাকে? কিছুক্ষণ নীরব থেকে আকিল ভাই বলে উঠলেন, আরে মানলে মানবে, না মানলে তোদের ভাগিয়ে বিয়ে দিয়ে দেব। 1 বছরের মধ্যেই পোতাপুতি মুখ দেখিয়ে দেব, ব্যাস তখন ঠিক মেনে নেবে বলে জোরে হাসলেন। আমি ম্লান হাসলাম। মনের মধ্যে একটা জিনিস ঘুরতে লাগলো, সত্যি যদি মণিমা কোনোদিন না মানে? 2 বছর তো এক ফোঁটাও নরম হয়নি। 1 ঘন্টার মধ্যে গাড়ি একটা বিশাল বাড়ির সামনে এসে থামলো। এই বাড়িটাতে এর আগেও এসেছি 2-1 বার। এটা মামাদের বাগান বাড়ি, লোকালয় থেকে অনেকটা দূরে, প্রায় 12 বিঘা জমির ওপর এই বাড়ি। এর বিশেষত্ব হলো বাড়ির নিচতলা কিছু নেই, বিরাট হল ঘর আর উপরের দোতলা 3 তলা সব রুম। আকিল ভাই পার্কিং সাইডে গাড়ি পার করে আমাকে নিয়ে গেটের দিকে গেলেন। আমাদের আগে পিছে অনেকেই ঢুকছে। গেটের ঠিক সামনে কোট প্যান্ট পরা একটা ছেলে দাঁড়িয়ে। ছেলেটা আমাদেরকে চেক করলো। গেট দিয়ে ভিতরে ঢুকতেই দেখলাম ওয়েস্টার্ন ড্রেস পরা একজন সুন্দরী মেয়ে দাঁড়িয়ে। আমাদেরকে আসতে দেখে বলল, কার্ড প্লিজ। আকিল ভাই একটা কার্ড দেখালেন। সাথে সাথে মেয়েটা হাসি মুখে বলে উঠল, ওয়েলকাম স্যার, ওয়েলকাম ম্যাম। আমরা ভিতরে চলে আসলাম। চারিদিকে চোখ বুলাতে অবাক হয়ে গেলাম।
পুরো বাড়িটা জাঁকজমকভাবে সাজানো। হল জুড়ে অনেক কাচের বড় গোল টেবিল আর সেগুলোকে ঘিরে দাঁড়িয়ে আছে অসংখ্য মানুষ। নামি দামি অনেক মানুষের সমাগমে পুরো হল গমগম করছে। আকিল ভাইয়ের সঙ্গে একটু ভিতরে যেতেই দেখলাম ইভান কিছুটা দূরে দাঁড়িয়ে কয়েকটা লোকের সাথে কথা বলছে। পরনে নেভি ব্লু কোট প্যান্ট, মাশাআল্লাহ অনেক হ্যান্ডসাম লাগছে। ওনার মুখের দিকে তাকাতেই সব কিছু যেন স্থির হয়ে দাঁড়ালো। পুরো একটা মাস পরে মুখটা দেখতে পেলাম, কিন্তু মনে হচ্ছে কত বছর হয়ে গেল। উনি কথা বলতে বলতে এদিকে তাকাতেই ওনার দৃষ্টি থমকে গেল। অবিশ্বাস্য দৃষ্টিতে আমাদের দিকে চেয়ে আছেন। তারপর এক পা করে আমাদের সামনে এসে দাঁড়ালেন। আমার বাস্তব উপস্থিত বুঝতে পেরে ঘন ঘন চোখের পলক ফেলে এদিক ওদিক তাকিয়ে নিজেকে স্বাভাবিক করলেন। আকিল ভাইয়ের কাঁধে হাত রেখে বলেন, আরে আকিল, কখন আসলি? বলার সময় দু একবার আর চোখে আমার দিকে তাকালেন। আকিল ভাই হেসে বললেন, এই তো এখনই। ইভান কিছু বলতে যাবে তখনই একজন বলে উঠল, এমপি সাহেব। ইভান ঘুরে তাকালো। ওনার ঠিক পিছনে একজন বয়স্ক লোক আর একটা অল্প বয়সী মেয়ে দাঁড়িয়ে। মেয়েটার এক দৃষ্টিতে হা হয়ে ওনার মুখের দিকে তাকিয়ে আছে। মেয়েটাকে এভাবে তাকাতে দেখে আমার বেশ রাগ লাগছে। আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছি। তোমার বাবার পরে তুমি যোগ্য ছিলে এই পদের জন্য। আসলে আমাদের দেশে এই রকম একজন অনেস্ট নেতার প্রয়োজন, বুঝলে? ওনার কথা ইভান হালকা হাসলো। তোমার চাচু কোথায়? চাচু ওই দিকটা আছে, চলুন আমি নিয়ে যাচ্ছি বলে ইভান আমার দিকে একবার তাকিয়ে আকিল ভাইয়ের উদ্দেশ্য বললেন, সোফায় গিয়ে বস, আমি আসছি। আকিল ভাই আর আমি একটা সোফায় গিয়ে বসলাম। একটু পর ইভান চলে এসে ভাইয়ার পাশে গিয়ে বসলো। প্রথমে অবাক হলো, নিজেকে বোঝালাম এত মানুষ আছে তাই হয়তো আমার পাশে বসতে চাইছে না। কথা বলতে বলতে হঠাৎ আকিল ভাই বলে উঠল, ইভান তুই একটু ঝিনুককে দেখে রাখ, আমি ওয়াশরুম থেকে আসছি। বলেই একটা মুচকি হাসিতে চলে গেলেন। আমি আর ইভান পাশাপাশি বসে আছি, কিন্তু কেউ কোনো কথা বলছি না। নীরবতা ভেঙে আমি প্রথমে জিজ্ঞেস করলাম, কেমন আছেন? উনি আমার মুখের দিকে তাকালেন। কিছুক্ষণ একইভাবে তাকিয়ে থেকে আবার সামনের দিকে তাকালেন। আপনি কি আমার উপর রাগ করেছেন? উনি কোনো কথা বলছে না দেখে আমি বিরক্ত হয়ে বলে উঠলাম, কি হলো, কথা বলছেন না কেন? আপনার সাথে আমার কথা আছে। উনি আমার দিকে না তাকিয়ে বলে উঠল, আমার কোনো কথা নেই বলে উঠে চলে গেলেন। উনি এমন শক্ত কথা, ভেতরটা মোচড় দিয়ে উঠল। কান্না চলে আসলো। কোনো রকম কান্না আটকে কান্না চলে আসছে। ওয়েটার কাছ থেকে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে খেতে লাগলাম। কিছুটা দূরে ইভানের ভদ্রলোকের সাথে আসা মেয়েটার সঙ্গে কথা বলছেন আর মাঝে হাসছেনও। এদিকে আকিল ভাইও আসছে না। আর সহ্য হলো না, কষ্টে অস্থিরতা কান্না করে দিলাম। হঠাৎ একটা ছেলে পাশে এসে দাঁড়ালো। এক্সকিউজ মি মিস। আমি চমকে উঠে পাশে তাকালাম। দেখলাম সিমসাম গরনে একটা ছেলে পাশে দাঁড়িয়ে। আমি তাড়াতাড়ি চোখের পানি মুছে নিলাম। ছেলেটার পাশে বসতে বসতে বলল, আর ইউ ওকে? আমি একরাশ অস্বস্তি নিয়ে বললাম, বাট আমার মনে হচ্ছে না আপনি ঠিক আছেন। আমি নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বললাম, না আমি সত্যি ঠিক আছি। আসলে চোখে একটু পোকা পড়েছিল, এইটুকু বলতে ছেলেটা বলল, দু চোখেই কি পোকা পড়েছে? ছেলেটার কথা আমি হেসে ফেললাম। ছেলেটাও হাসলো। আমার দিকে একটা রুমাল বাড়িয়ে দিয়ে বলল, আপনার মতো এমন সুন্দরী কিউট মেয়ের মুখে এই হাসিটা মানায়, কান্নাটা না। আমি হালকা হেসে রুমালটা নিতে যাব, তার আগেই কেউ আমার হাতটা ধরে হাসকা টান দিয়ে দাঁড় করালো। তাকিয়ে দেখি ইভান চোখ মুখ লাল করে দাঁড়িয়ে আছে। ইভান ছেলেটার দিকে এমনভাবে তাকালো মনে হলো চোখের দৃষ্টিতে তাকে ভস্ম করে দিবে। ইভান কিছু না বলে আমার হাতটা শক্ত করে ধরে হিস্ট্রে উপরে নিয়ে যেতে লাগলো। এদিকে আমার মাথার মধ্যে কেমন ফাঁকা ফাঁকা লাগছে।
চারিদিকে যেন ঘুরছে। ইভান আমার দুবাহু ঝাঁকিয়ে বলে উঠল, ওই ছেলের সঙ্গে কিসের এত হাসাহাসি? একটা অচেনা ছেলের সাথে কিসের এত কথা? আমি ওনার হাত দুটো ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু পারছি না। ছাড়ুন আমায়, লাগছে আমার। উনি আমার হাত পেছনের দিকে মুড়ে নিজের সাথে চেপে ধরলেন। আমার মাথা রক্ত ওঠাস না ঝিনুক, আগে বল, ওই ছেলের সাথে কথা বলছিলি কেন? আমি আর নিজেকে সামলাতে পারলাম না, চিৎকার করে বলে উঠলাম, কথা বলছি তো কী হয়েছে? আপনি যখন ওই মহিলার সঙ্গে কথা বলছিলেন তখন কি কিছু বলেছি? আপনি কথা বললে কিছু না, আর আমি বললেই দোষ। জাস্ট শ্যাট আপ। হাউ ডিয়ার ইউ টক লাইক দ্যাট? কেন আমি বলতে পারবো না? আপনার যখন যা ইচ্ছে হবে তাই করবেন নাকি? একটা মাস আপনি আমার কোনো খোঁজ নেননি। এখানে এসো যতবার আপনার সঙ্গে কথা বলতে চাচ্ছি ততবারই আপনি আমায় এড়িয়ে যাচ্ছেন, অ্যাভয়েড করছেন। কেন কেন এমন করছেন সেটা তোকে বলতে আমি বাধ্য নই। তাহলে শুনুন, আমি আপনাকে কোনো কৈফিয়ত দিতে বাধ্য নই। উনি দাঁতে দাঁত চেপে বলে উঠল, ঠিক আছে, কোনো কিছু বলতে হবে না, শুধু ওই ছেলে থেকে দূরে থাকবি। কেন দূরে থাকবো কেন আমি? ওর সাথে কথা বললে আপনার কি ইউ আর জেলাস? উনি বেশি কিছুক্ষণ চোখ বন্ধ করে শান্ত কণ্ঠে বলে উঠলেন, আমি বিন্দুমাত্র জেলাস না। আর হ্যাঁ, আমি আর তোকে চাই না। আমি ফ্যাল ফ্যাল করে ওনার মুখের দিকে চেয়ে আছি, মুখ দিয়ে আর কিছু বের হচ্ছে না। কি বলছেন এসব উনি? আমার কাছে আর আসিস না ঝিনুক, না হলে এর থেকেও বেশি কষ্ট পাবি বলে আমাকে ছেড়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি ধপ করে ফ্লোরে বসে পড়লাম। এসব কি হচ্ছে? কেন হচ্ছে আমার সাথে? বুক ফেটে কান্না আসছে। আমার ভাগ্য কেন এত কষ্ট খোদা? আমার সঙ্গে কেন সবাই এভাবে খেলছে? হঠাৎ চোখের সামনে কেমন ঝাপসা হয়ে আসলো, মাথাটাও কেমন যেন ঘুরছে। দেওয়ালটা ধরে কোনো রকম উঠে দাঁড়িয়ে টলমলো পারে এক পা করে বাইরে বেরিয়ে আসলাম। দেওয়ালের ঠেস দিয়ে দাঁড়িয়ে সামনে তাকাতে দেখলাম ইভান সিঁড়ি দিয়ে উঠে আসছে। আমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে উনি স্থির হয়ে দাঁড়িয়ে পড়লেন। হঠাৎ করে একটা লোক ওনার সামনে এসে কী যেন বলতে লাগলো। উনি লোকটার সাথে হাতে হাত মিলিয়ে কথা বলতে লাগলেন। আমার মনে হলো আমি নিঃশ্বাস পাচ্ছি না। টলমল পায়ে ব্যালকনিতে এসে দাঁড়িয়ে বুঝলাম এখানেও পাওয়া যাচ্ছে না। একটু উপরে উঠলে হয়তো পাওয়া যাবে। যেই ভাবা সেই কাজ। ব্যালকনি রেলিংয়ে পা রাখতেই কেউ খুব জোরে হাত টান দিল। সঙ্গে সঙ্গে আমি কারো বুকে গিয়ে ধাক্কা খেলাম। চোখ পিটপিট করে উপরে তাকাতে দেখলাম ইভান ভাই ভুরু কুঁচকে আমার দিকে তাকিয়ে আছে। ইউ আর ম্যাড, কী করতে যাচ্ছিলি? আমি চোখ মিটমিট করে বললাম, আমি অক্সিজেন নিচ্ছি। উনি ভুরু কুঁচকে বলে উঠলেন, অক্সিজেন মানে বাতাস। আমি বাতাস নিব বলে রেলিংয়ে পা বাড়াতেই উনি আবার হ্যাঁচকা টান দিলেন। ঠিকভাবে দাঁড়া, এবার বল, এমন বাচ্চাদের মতো করছিস কেন? 1 মিনিট তুই কি কিছু খেয়েছিস? আমি চোখে ঠোঁটে আঙুল নেড়ে অনেকভাবে বললাম, হ্যাঁ খেয়েছি। কি ভাং? কি? না কোল্ড ড্রিঙ্কস। তৎক্ষণাৎ উনি কাকে যেন ফোন করলেন। পার্টিতে বিয়ার কিভাবে আসলো? ওপাশ থেকে কি বলছে শুনতে পাচ্ছি না, তবে উনি যে কথা সন্তুষ্ট হচ্ছে না তা বুঝতে পারছি। ওয়েট রাবিশ, ওকে বলে ফোন কেটে দিয়ে আবার উদ্দেশ্য বললেন, চল আমার সাথে। না, আমি যাব না। উনি এবার ধমক দিয়ে বলেন, আবার কথা বলে। আমি মুখ ফুলিয়ে বললাম, না, আমি এখানে থাকবো। এখানে মানে এখানেই। উনি কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে উঠলেন, ওকে। তারপর আমাকে পাস করে তুলে নিয়ে রুমে আসলেন। আর এদিকে আমি ধাক্কা খামচি দিয়ে বসছি। কোল থেকে নামিয়ে উনি বলেন, চুপ করে এখানে দাঁড়াবি, না হলে কারের নিচে দেব এক থাপ্পড়। আমি টেনে একবার চোখ খুলছি আর একবার চোখ বন্ধ করছি। আপনাকে আমি একটা কথা আছে, উনি গম্ভীর গলায় বললেন। কি কথা? আমি হাত দিয়ে ইশারা করে বললাম, কানে। উনি ভুরু কুঁচকে আমার দিকে ঝুঁকে বলেন, কি?
আপনি না অনেক বোকা। উনি ভুরু কুঁচকে বললেন, মানে এই যে আমি আপনাকে বোকা বানিয়ে বললাম আমি ভাং খেয়েছি আর আপনিও তা বিশ্বাস করে ফোনে ওই মানুষটাকে কেন বকা দিলেন? হি হি। আমি মুখে হাত দিয়ে হাসতে লাগলাম। আমার দিকে তাকিয়ে উনি হেসে ফেলেন। কথা বলতে বলতে আমি পড়ে যাচ্ছিলাম বলে উনি এক হাত চেপে ধরলেন, আর এক হাত দিয়ে উনি ফোনটা বের করে কানে ধরলেন। হ্যাঁ আকিল, হ্যাঁ পেয়েছিস? বিয়ার খেয়ে পুরো আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছে। আরে আমি পার্টিতে ওসব কিছুই রাখিনি। দলের কিছু ছেলে আলাদা রুমে খাচ্ছিল, ওখান থেকে কোনোভাবে ওয়েটারের কাছে এইটুকু বলতে আমি ফোনটা কেটে দিয়ে বিছানায় শুয়ে পড়লাম। উনি গরম করে বললেন, আরে ঝিনুক আমি কথা বলছিলাম। আমি দ্বিগুণ গরম করে বললাম, আমিও কথা বলছি। উনি কিছুক্ষণ স্থির থেকে একটা জোরে নিঃশ্বাস ফেললেন। আমি ওনার পায়ের উপর পা রেখে গলা জড়িয়ে ধরলাম। ওনার ঠোঁটের দিকে তাকিয়ে বললাম, আপনার ঠোঁটটা না ভীষণ সেক্সি, আমি চুমো খাবো। উনি চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে বলেন, এসব ওয়াট কোথায় শিখলি? আমি বড় মানুষ হয়ে গেছি। আমি ওনার বুকে মাথা রেখে বললাম, আপনি জানেন আপনি যখন দূরে চলে গিয়েছিলেন তখন আপনার আমাকে কিস করার কথা মনে করে আমি না অনেক লজ্জা পেতাম। উনি এবার আমাকে জড়িয়ে ধরলেন। আমি ওনার বুক থেকে মাথা তুলে বললাম, জানেন আপনি যখন কোনো মেয়ের সাথে হেসে কথা বলেন তখন না আমার অনেক কষ্ট হয়। উনি কোনো উত্তর না দিয়ে হালকা হেসে শক্তভাবে জড়িয়ে ধরলেন। বেশ কিছুক্ষণ পর উনি আদুরে গলায় বলে উঠলেন, ঝিনুকবাবু, এবার একটু ঘুমাতে হবে। উনি আমাকে নিয়ে বেডের দিকে এগোতে আমার গা গুলিয়ে উঠল। কি হলো, খারাপ লাগছে? বলার সাথে সাথে আমি গড়গড় করে বমি করে দিলাম। উনি টিস্যু দিয়ে পরিষ্কার করে দিলেন, তারপর বলেন অন্য রুমে যেতে হবে। না আমি যাব না। বলার সাথে সাথে উনি আমাকে কোলে তুলে নিয়ে অন্য রুমে চলে আসলেন। একটা বাথরুম বিছানায় রেখে বলেন, শাড়িটা চেঞ্জ করে নে, আমি বাইরে আসছি। আমি তো চেঞ্জ করতে পারি না, কিছু না বোঝার ভঙ্গিতে বললাম। উনি ভুরু কুঁচকে বলেন, দেখ ঝিনু, বাচ্চামো করিস না, শাড়িটা ভিজে গেছে, ঠান্ডা লেগে যাবে। আমি তো সেটাই বলছি, শাড়ি ভিজে গেছে আর এটা চেঞ্জ করতে হবে আপনাকে। উনি বিস্ফোরিত চোখে তাকিয়ে আছেন। পাগল হয়েছিস? হয়েছি। আপনি না করলে আমি এটা পরে ঘুমাবো। উনি বলার মতো কিছু না খুঁজে পেয়ে হাবলার মতো দাঁড়িয়ে আছে। আমি ওনার কাছে গিয়ে বললাম, বেশি কথা না বলে নিন, পিনটা তাড়াতাড়ি খুলুন। ঝিনুক, তাড়াতাড়ি। উনি আমার শাড়ির পিনটা খুলে দিল। খোলার সময় ওনার হাতটা কাঁপছিল। উনি আমার শাড়িটা খুলে ব্লাউজের হুকে হাত দিতে হঠাৎ থেমে গেলেন। হাতটা নামিয়ে বলেন, এগুলো ভিজে নি। আমি মুগ্ধ দৃষ্টিতে ওনার মুখের দিকে তাকিয়ে আছি। সত্যি এতটা ভালো আমি না হলেও পারতেন। উনি ঘুরে দাঁড়িয়ে বের হতে যাবেন, তখনই আমি হাত চেপে ধরলাম। উনি আমার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে কোলে তুলে নিয়ে বেডে শুয়ে দিলেন। তারপর আমার পাশে শুয়ে চুলে হাত বুলাতে লাগলেন। আমি ওনার বুকে মাথা রেখে ফুপিয়ে কেঁদে উঠলাম। আপনি আমায় এইটুকু ভালোবাসেন না, তাই না? আগে আমাকে কত আদর করতেন, এখন একটুও করেন না। উনি আদুরে কণ্ঠে বলে উঠলেন, করব তো, অনেক আদর করব আমার ঝিনুক পাখিকে। আগে একটু ঘুমিয়ে নে, বলে আমার কপালে একটা গভীর চুমু এঁকে দিলেন। আমিও পরম আবেশে ওনাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। সকালবেলা চোখ মেলে তাকাতেই অবাক হলাম, কোথায় আছি আমি? আশেপাশে তাকাতে দেখলাম বেড থেকে কিছুটা দূরে ইভান একটা চেয়ারে বসে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। ওনাকে এভাবে তাকাতে দেখে আমি বেশ অবাক হলাম। ওনার চোখে কেমন লাল হয়ে আছে। একরাশ মাথা ব্যথা নিয়ে উঠে বসলাম। হঠাৎ ওনার দৃষ্টি আমার মুখ থেকে সরে খানিকটা নিচে দিকে নামলো। আমি সে দৃষ্টি অনুসরণ করতেই নিজের দিকে তাকাতে চমকে উঠলাম। আমার পরনে শুধু ব্লাউজ আর পেটিকোট, আর ব্লাউজের গলাটা অনেকটা নেমে গেছে। আমি তাড়াতাড়ি চাদরটা গলা অবধি উঠিয়ে নিলাম। এমন তো অবস্থায় কেন আমার? কালকে কী বা হয়েছিল? এসব আকাশ পাতাল ভাবনার মাঝে ইভান উঠে দাঁড়িয়ে বলে উঠল, কালকে
কোল্ড ড্রিঙ্কস ভেবে বিয়ার খেয়ে ফেলেছিলি আর বমি করেছিলি বলে শুধু শাড়িটা চেঞ্জ করা হয়েছে, তুই ফ্রেশ হয়ে নে বলে উনি ঘর থেকে বের হতে যাবে। তখনই আমি বলে উঠলাম, বাড়িতে। এতটুকু বলতে উনি বলেন, আকিল বাড়িতে ম্যানেজ করে নিয়েছে বলে বেরিয়ে গেলেন। আমি স্বস্তি একটা নিঃশ্বাস ফেলে ফ্রেশ হয়ে চলে এলাম আর কালকের ঘটনা মনে করার চেষ্টা করতে লাগলাম, কিন্তু কোনো কিছুই মনে আসলো না। শুধু কালকে ওনার বলা কথাটা মনে হতে মনটা বিষণ্ণতা ছেয়ে গেল। ফ্রেশ হয়ে বেরিয়ে আসতে দেখলাম ইভান সোফাতে বসে আছে, পরনে ফিটফাট সাদা একটা পাঞ্জাবি, চোখে মুখে নিষ্পাপতার ছাপ। ওনার ঠিক সামনের টেবিলে খাবার সাজানো। আমাকে দেখে উনি বলে উঠলেন, ব্রেকফাস্ট করে নে। আমি গিয়ে ওনার পাশে বসলাম। উনি গম্ভীরভাবে সামনের দিকে তাকিয়ে আছেন। আপনি কি আমার উপর রেগে আছেন? না। কি হয়েছে প্লিজ বলুন না। কালকেও বলেন আপনার থেকে দূরে থাকতে কেন? উনি আমার মুখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলেন, আগে ব্রেকফাস্টটা করে নে। আমি স্পষ্টভাবে বললাম, আগে বলুন কি হয়েছে। উনি কিছু না বলে নিজের হাতে খাইয়ে দিতে লাগলেন। খাইয়ে দেওয়ার পর উনি উঠে দাঁড়ালেন, তারপর বলতে শুরু করলেন, তুই যখন হসপিটালে ছিলি তখন আমি প্রায় অধিকাংশ সময় তোর কাছে থাকতাম, সাথে থাকতাম, আর মাও তখন এতটা আপত্তি করেনি। আমি ভেবেছিলাম সব কিছু এবার হয়তো ঠিক হয়ে যাবে। মা হয়তো বুঝতে পেরেছে আমরা কেউ বা কাউকে ছাড়া ভালো থাকতে পারবো না, তাই হয়তো মেনে নিচ্ছে। কিন্তু আমার সেই ধারণা ভুল। তা জানতে পারলাম তুই ব্যাঙ্গালোরে যাওয়ার পর। অসুস্থ অবস্থায় তুই যাতে প্যানিক না হস তার জন্য আমাকে তোর কাছে যেতে বাধা দেয়নি। তারপর উনি একটা জোরে শ্বাস ফেলে বললেন, আমরা কোনোদিনই এক হতে পারবো না ঝিনুক। আমি ওনার দিকে কয়েক পা এগিয়ে গিয়ে বললাম, কেন এমন বলছেন? আমি মণিমাকে বলবো। তোর কি মনে হয় আমি বলিনি, আমি চেষ্টা করিনি? আমি ভীত কণ্ঠে জিজ্ঞেস করলাম, তাহলে এখন কি চাইছেন আপনি? উনি অন্যদিকে ঘুরে বলেন, আজ থেকে সম্পর্কটা এখানেই শেষ। তুই আর আমার কাছে আসিস না। মুহূর্তে আমার হৃদয়টা একটা থমকে দাঁড়ালো। আমি নিচে বসে পড়লাম। কি করব, কি বলবো কিছুই মাথায় আসছে না। শুধু অস্পষ্ট স্বরে বললাম, মণিমা কেন এমন করছেন? মাকে ভুল ভাবিস না ঝিনুক। মায়ের তো কোনো দোষ নেই। মা তোকে নিজের থেকে বেশি ভালোবাসে। মা তো শুধু নিজের পরিবারটাকে বাঁচাতে চাইছে। মা জন্মের পরই নিজের মাকে হারিয়ে তারপর খুব ছোটতে নিজের বাবাকে এটিএম হয়ে বড় হয়েছে। মায়ের মতো একজনকে পেলে তাকেও হারিয়েছে। মা জীবনে অনেক কিছু হারিয়েছে, তাই তো তোদেরকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছে, তোকে সুখী দেখতে চাইছে। তোরা মাকে কোনোদিন ভুল ভাবিস না। আর মা আমাকে কিভাবে বা মেনে নেবে বল? সব কিছুর জন্য তো আমিই দায়ী। আর এখন তো আমি রাজনীতিতে ঢুকে গেছি। পুরনো শত্রু না থাকলেও শত্রুর কোনো অভাব নাই। আমি চাইলে হয়তো তোকে কোনো দিন সুখে রাখতে পারবো না। কোনো না কোনো ভুলের জন্য তোকে আবারও ভুগতে হবে। সব কিছুতে ভাগ্যর দোষ দেওয়া যায় না। দোষ আমারও ছিল। মা বারণ করা সত্ত্বেও আমি আজিজকে বলেছিলাম আমি পান্নাকে মেরেছি। মা বলেছিল এই ভুলের জন্য অন্য কারো কিছু হলে ক্ষমা করবে না। কিন্তু বিশ্বাস কর, আমি ভেবেছিলাম আজিজ আমাকে টার্গেট করবে, কিন্তু বাবা কি? এইটুকু বলতে উনি থামলেন, তারপর আবারও বলেন, সবাই ভাবে মা আমাকে ভালোবাসে না। আসল কথা হলো মা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। মা পরোক্ষভাবে সব সময় আমাকে রক্ষা করে গেছে। কথাগুলো বলার সময় ওনার গালটা কাঁপছে। সেই দিন যদি আমাকে বাড়ি থেকে বের না করে দিত, তাহলে সেদিনই রাগের মাথায় আমি আজিজকে মারতে যেতাম, আর সেই সুযোগটা আজিজ কাজে লাগাতো। এটাই ছিল ওর প্ল্যান। মা আমাকে আঘাত করে কথা বলতে শুধু কিছু আমি একা কাটাই, তারপর প্ল্যান করে আজিজকে ব্যাগে আনি। ওনার কথায় কি বলবো বুঝতে পারছি না। নিজের এই ছন্ন ছাড়া জীবনের জন্য কাকে দোষ দিব, কাকে দায়ী করব যে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসে আমাকে রক্ষা করার চেষ্টা করছে? তাকে না ইভানকে, না নিজের ভাগ্যকে? এরা কি আদৌ দোষী?
সকাল 11টা নাগাদ আকিল ভাইয়ের সঙ্গে বাড়ি চলে আসলাম। দরজা বন্ধ করে সারাদিন কান্না করে একসময় ঘুমিয়ে পড়লাম। দরজায় টোকা দেওয়ার পর শব্দে ঘুম থেকে উঠলাম। দেওয়াল ঘড়িটার দিকে তাকাতেই দেখলাম বিকাল 4টা। দরজাটা খুলে দেখলাম ছোটন দাঁড়িয়ে। ইভান ভাইয়ের সঙ্গে তোর সব কিছু ঠিক আছে? ওনার কথা আমার সামনে আর বলিস না ছোটন। ছোটন অবাক হয়ে বলল, কেন? ছোটন, এখন আমার কথা বলতে ভালো লাগছে না, আমাকে একটু একা থাকতে দে বলে দরজা লাগাতে লাগলো ছোটন। মণিমা ডাকছে। বিছানা থেকে ওড়নাটা নিয়ে নিচে নামতে দেখলাম নিচে সবাই বসে আছে। সবার মুখে কেমন শুকনো শুকনো ভাব। আমি নিচে নামতেই মণিমা বলে উঠলেন, এখানে আয়, আমার পাশে বস। আমি ওনার পাশে বসতে মণিমা আমার মাথায় হাত বুলিয়ে বলেন, আমার জন্য এইটুকু বয়সে তুই অনেক ভুল করেছিস, অনেক কষ্ট পেয়েছিস, কিন্তু আর না। আমি অনেক ভেবেচিন্তে একটা সিদ্ধান্ত নিয়েছি। আমার প্রতি ভরসা আছে তোর? আমি মণিমার হাতে হাত রেখে বললাম, 1 সপ্তাহ পর তোর বিয়ে ঠিক করছি। মণিমার কথা শোনা মাত্র আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। হতবাক দৃষ্টিতে মণিমার মুখের দিকে তাকিয়ে আছি। মণিমা আমার হাতে হাত চেপে বলল, সময় সব কিছু ভুলিয়ে দেয় আর ভালো কিছু পুরস্কার দেয়। রুহান খুব ভালো ছেলে, ও তোকে অনেক ভালো রাখবে দেখিস। আমি মায়ের দিকে তাকালাম। মা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মণিমা উঠে দাঁড়িয়ে আমার মাথায় হাত দিয়ে বলেন, কালকে ওরা দেখতে আসবে আর আশীর্বাদটাও সেরে ফেলবে বলে উনি চলে গেলেন। আমি দৌড়ে ঘরে চলে আসলাম। বিছানা হাঁটতে মোবাইলটা হাতে নিলাম। হাতটা ভীষণ রকম কাঁপছে। কোনো রকম ইভানের নাম্বারটা ডায়াল করে কানে ধরতে সুইচ অফ শোনাচ্ছে। আমি দৌড়ে নিচে এসে বাড়ি থেকে বের হলাম। মোড়ে কোনো রিক্সা না পেয়ে হাঁটতে লাগলাম। কিছুটা দূরে যেতেই একটা অটোর পাশে এসে থামলো। আরে ঝিনুক, এভাবে দৌড়ে কোথায় যাচ্ছিস? পরিচিত পুরুষালিত কণ্ঠের পাশে তাকালাম। জামাল চাচা অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। জামাল চাচা হলো আমাদের এলাকার অটো ড্রাইভার। আমি অটোর কাছে গিয়ে ব্যস্ত ভঙ্গিতে বললাম, পানিঘাটি প্লিজ একটু পৌঁছে দেবে? বস, আমি মোড় পর্যন্তই যাব। আমি তো টাকা আনতে ভুলে গেছি, আমি আপনাকে পরে দিয়ে দেব। ঠিক আছে, কোনো ব্যাপার না, যেদিন খুশি দিস। তাহলে হবে? আমি অটোতে উঠে বসলাম। আধ ঘন্টার মধ্যে মোড়ে এসে নামলাম। এখান থেকে গাড়িতে গেলে 15 মিনিট বাগানবাড়ি পৌঁছে যাব, কিন্তু আমি টাকা আনতে ভুলে গেছি। উপায় না পেয়ে দৌড়াতে লাগলাম। কিছুটা গিয়ে হঠাৎ পায়ে মচকে গেল, জুতো ফিতেটা কেটে গেল। উপায় না পেয়ে জুতা খুলেই খালি পায়ে দৌড়াতে লাগলাম। ঘামে পুরো শরীর ভিজে একাকার। রাস্তা ছড়িয়ে থাকা পাথর কুচিগুলো পায়ে ঢুকে ক্ষত বিক্ষত করছে অনবরত। টানা আধা ঘন্টা দৌড়ানোর পর বাগানবাড়ি পৌঁছালাম। গেট দিয়ে ভিতরে ঢোকার সময় গেটম্যান বাধা দিল। আমি নিজেই পরিচয় দিতে ঢুকে দিল। ভিতরে ঢুকতে দেখলাম ইভান ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছে। ওনাকে দেখা মাত্র আমি আমার নিজের থামাতে পারলাম না। দৌড়ে গিয়ে ওনার বুকে ঝাপটিয়ে পড়লাম। দুহাতে ওনার শার্ট খামচে ধরে জোরে জোরে কান্না করতে লাগলাম। আজ আমাকে ফিরিয়ে দিয়েন না, আমি মরে যাব আপনাকে ছাড়া, প্লিজ আমাকে আপন করে নেন। উনি অস্ফুট স্বরে বলেন, ঝিনুক, মণিমা আমার বিয়ে ঠিক করে ফেলেছে আর কালকেই আশীর্বাদ। বিশ্বাস করেন, আমি অন্য কাউকে মেনে নিতে পারবো না। চলেন আমরা বিয়ে করে ফেলি আজই, দেখবেন একদিন ঠিক মেনে নেবে। উনি 2 হাত দিয়ে আমার চোখের পানি মুছে দিলেন। কপালে হালকা ঠোঁট ছুঁয়ে বললেন, আমি তোকে আপন করে নিতে পারবো না ঝিনুক। মাকে আবার আঘাত করার মতো ক্ষমতা। তুই আমাকে ভুলে যা। কি ভুলে যাব? কোনটা ভুলবো? আমার অতীতকে? না, আপনার সাথে জুড়ে থাকা আমার বর্তমানটা। না, আমার পুরো শরীর জুড়ে ছড়িয়ে থাকা আপনি নামক রোগটাকে। বলুন, চুপ করে আছেন কেন বলুন? আপনাকে এই মানবতার মাঝে আমাকে কেন এত অসহায় হতে হচ্ছে? কেন আপনাদের মা ছেলের রাগ অভিমান দিনরাত আমাকে কেন এত পুড়তে হচ্ছে বলুন? আমি আপনাকে ছেড়ে থাকতে পারবো না, কোনোভাবে না। প্লিজ আমাকে দূরে ঠেলে দিবেন না।
আমরা দুজনে মিলে মণিমাকে বোঝাবো। হঠাৎ উনি দুপাশের চেওয়াল শক্ত করে বলে উঠলেন, ব্যাপারটা মাকে বোঝানো না, আসলে আমি চাই না তোকে। ওনার এই কথাটা শুনে মাথায় আকাশ ভেঙে পড়ল, হাত পা অবশ হয়ে আসতে লাগলো, গলাটা কাঁপতে লাগলো। কি বলেন আপনি? চান না আমাকে? ওনার শার্টের কলার ঝাঁকিয়ে দিয়ে বলে উঠলাম, মিথ্যা বলেছেন তাই না? মিথ্যা বলেছেন? বলেন না আপনি মিথ্যা বলেছেন। আমি চিৎকার করে কান্না করতে লাগলাম আর উনি ঠাই পাথরের মতো দাঁড়িয়ে রইলেন। আমি ওনার বুকে ধাক্কা দিয়ে বললাম, আমাকে যদি নাই চান তাহলে কেন ভালোবাসলেন? কেন মিথ্যা স্বপ্ন দেখালেন? কেন আমাকে ভালোবাসতে বাধ্য করলেন? কেন আমার মন নিয়ে খেলেন? বলেন, কি দোষ করেছি আমি? ওনার বুকে মাথা ঠাইয়ে হাউমাউ করে কাঁদতে লাগলাম। কিছুক্ষণ পর ওনার বুক থেকে মাথা তুলে চোখ মুখ মুছে নিলাম। নিজেকে সামলে ওনার চোখে চোখ রেখে বললাম, যত কঠিন পরিস্থিতি হোক না কেন, একে অপরের হাত না ছাড়াটাই হলো ভালোবাসা। কিন্তু আফসোস, আপনার মতো সেই ভালোবাসা কোনোদিনই ছিল না। আপনি আমার চান না তাই না? তাহলে শুনুন, আজ থেকে আমি আর আপনাকে চাই না। আজকে আমি ত্যাগ করলাম বলে বাইরে বেরিয়ে আসলাম। উপরে হাজার কঠিন থাকলেও মনটা বরাবর চাইছিল একবার ডাকুক, বুকে জড়িয়ে ধরুক, বলুক আমাকে ক্ষমা করে দে। কিন্তু কোনো পিছু ডাক এলো না। বুকটা ছিঁড়ে যাচ্ছে, চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে। বাড়িতে এসে সবাইকে জানিয়ে দিলাম আমি বিয়েতে রাজি, আর কালই আশীর্বাদটা হোক। ভাই বোনেরা আমার সিদ্ধান্ত অবাক। সবার হাজারো প্রশ্নকে এড়িয়ে ঘরে চলে আসলাম। এক সপ্তাহ পর বাইরে আকাশের রোদ দেখে মুখে পরা গোলাপি পর্দা টেনে দিয়ে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালাম। আয়না নিজেকে দেখে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলাম। কিছুদিন আগে আমি আর এখনকার আমির মধ্যে কতটা তফাৎ। কিছুদিন আগে আমার মন প্রাণ সব কিছুতে ইভান বসবাস, আর এখন আমার মন পরাজন উনি থাকলেও এখন আমি অন্য একজনের বাগদত্তা। 3 দিন আগে রুহানের সাথে আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে। রুহান আমাদের দুই সম্পর্কে এক আত্মীয়। আমার অতীত সম্পর্কে তার কোনো কিছু অজানা না। তবে রুহান যত ভালোই হোক না কেন, আমি জানি কোনো দিনই আমি ওর সাথে সুখী থাকতে পারবো না। তাই বিয়ের প্রথম কার্ডটাই হাতে পেয়ে আবার ছুটে গিয়েছিলাম ইভানের কাছে। কিন্তু সেই দিনে উনি মূর্তির মতো দাঁড়িয়েছিলেন। কিছুক্ষণ আগে কয়েকজন মেয়ে এসে আমাকে লাল টুকটুকে বেনারসি পরিয়ে সাজিয়ে দিয়ে গেছে। এই লাল শাড়ি, এই সাজ, সব কিছু একদিন স্বপ্ন ছিল। কিন্তু আজ অসহায় মনে হচ্ছে। সব কিছু ছিঁড়ে একাকার করে দিতে ইচ্ছে করছিল। যার ভালোবাসার রঙে এই দিনটাকে রাঙাতে চেয়েছিলাম, আজ তার ভালোবাসা কোথাও হারিয়ে গেল। আর কয়েক ঘন্টার মধ্যে আমি সম্পূর্ণভাবে অন্য কারো হয়ে যাব। হাজার চেষ্টা করলেও ওনার কাছে যেতে পারবো না, ওনাকে দেখতে পাবো না। আমার ইচ্ছে, মন, শরীর সব কিছুর উপর অন্য কারো অধিকার থাকবে। ভাবতেই বুকে ফেটে কান্না চলে আসলো। চোখের পানি মুছিয়ে আয়নায় চোখ পড়তেই চমকে উঠলাম। দরজার কাছে ইভান বিধ্বস্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। পরনে সাধারণ একটা শার্ট প্যান্ট, চোখে মুখে লাল আভার সাথে শুকনো শুকনো ভাব, চুলগুলো এলোমেলোভাবে কপালে ছড়িয়ে আছে। চেহারা একই হাল করেছেন উনি ধীর পায়ে আমার পিছনে এসে দাঁড়ালেন। আমি আয়নার ওনার দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, কেমন লাগছে আমাকে? উনি কোনো উত্তর দিলেন না, এক দৃষ্টিতে আমার দিকে চেয়ে আছেন। আমি আয়নার দিক থেকে ঘুরে ওনার মুখোমুখি দাঁড়ালাম। আমাকে অন্যের বউ সাজে দেখে আপনি খুশি তো? ওনার রক্তবর্ণ চোখগুলোতে হালকা পানি রেখা চিকচিক করে উঠল। আমি কিছু বলতে যাব আগে উনি ধপ করে নিচে বসে পড়লেন। আমার পা শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে উঠলেন, আই অ্যাম সরি ঝিনুক, আমাকে ক্ষমা করে দিস। আমি পারলাম না তোকে আপন করে নিতে। তুই ঠিকই বলেছিলি, আমার ভালোবাসাতে জোর নেই, তাই তো তোকে নিজের করে পেলাম না। উনি জোরে জোরে কান্না করছেন। ওনার এমন চেহারা দেখে বুকে হাজারো তীর বিঁধতে লাগলো। ওনাকে এভাবে কান্না করতে এর আগে কোনোদিনই দেখিনি, হাজার কঠিন পরিস্থিতিতেও না। ওনাকে এমন কান্না করতে দেখে এতক্ষণে চেপে রাখা আমার চোখের পানিগুলো
হুড়মুড় করে ঝরতে লাগলো। আমি ওনার পাশে বসে পড়লাম। আমার মুখের দিকে তাকিয়ে উনি আবার বলতে লাগলেন, তোর বিয়ে ঠিক হওয়ার দিনই আমি ছুটে গিয়েছিলাম, মায়ের পা ধরে ভিক্ষা চেয়েছিলাম তোকে, কিন্তু আমার ভিক্ষার প্রাপ্তিটা হয়তো বেশি ছিল, তাই তো পেলাম না। প্ল্যান করেছিলাম তোকে তুলে এনে বিয়ে করে ফেলবো, কিন্তু বাবাকে দেওয়া আমার শেষ প্রতিশ্রুতির জন্য পারলাম না, মাকে কষ্ট দিতে পারলাম না। ইভান কাঁদতে পারে না, তাই তো কান্নার সাথে ওনার শ্বাস প্রশ্বাস কেমন অস্বাভাবিকভাবে ওঠানামা করছে, কথাগুলো কেমন বেঁধে যাচ্ছে। আমি ওনার বুকে হাত দিয়ে বললাম, প্লিজ আপনি চুপ করেন, আপনার কান্না আমি সহ্য করতে পারছি না। উনি কিছুতেই থামছে না, সাথে আমিও কান্না কন্ট্রোল করতে পারছি না। আমার কথা ওনার কোনো রকম হেলদুল না হলো না। উনি নিজের মতো বললেন, পৃথিবীতে আমার মতো হতভাগ্য হয়তো আর একটাও নাই। এই হাতের উপর মাথা রেখে নিজের বাবাকে কষ্ট পেতে মরতে দেখেছি। শেষকালে ওনার চাওয়া এক ফোঁটা পানিও মুখে দিতে পারিনি। নিজের মাকে যতবার খুশি রাখতে চেয়েছি ততবারই বেশি কষ্ট দিয়ে ফেলেছি। যখনই মাকে চোখের সামনে দেখি তখনই মায়ের এই অবস্থার জন্য নিজেকে দায়ী মনে হয়। উনি কান্নার বেগ হালকা কমিয়ে আমার গালে আলতো হাত স্পর্শ করলেন, আমার মুখের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বললেন, যাকে ছোটবেলা থেকে মন প্রাণ উজাড় করে ভালোবেসেছি, যার একটা ঝলক দেখার জন্য ধুকে ধুকে মরছি, তাকে কষ্ট দিতে, ত্যাগ করতে কতটা কষ্ট হয় জানিস? আজ নিজেকে অনেক অসহায় মনে হচ্ছে, দুর্বল মনে হচ্ছে। তোকে পাওয়ার জন্য আমি গোটা পৃথিবীর সঙ্গে লড়তেও রাজি আছি, কিন্তু নিজের মায়ের সঙ্গে কিভাবে লড়ব? আজ বাবাকে অনেক বেশি মিস করছি। আজ যদি বাবা থাকতো তাহলে আমাকে এতটা কষ্ট পেতে হতো না। বাবা ঠিক মায়ের রাগ ভাঙিয়ে দিত। আমি ওনাকে জড়িয়ে ধরলাম। উনি আমার বুকে মুখ লুকিয়ে শক্তভাবে আঁকড়ে ধরলেন। আচ্ছা, সব তো শেষ হয়ে যাচ্ছে, একটা কথা জিজ্ঞেস করব? আপনি সেদিন বলেছিলেন আপনি আমায় ভালোবাসেন না, সেটা মিথ্যে ছিল, তাই না? উনি আমাকে বললেন, তোকে কষ্ট দিলে তোর থেকে শতগুণ বেশি কষ্ট পাই আমি। তোর চোখে এক ফোঁটা পানি হাজারবার আঘাত করে আমাকে, আমি বাধ্য ছিলাম। তোকে কষ্ট না দিলে তুই কোনোদিনই বিয়েতে রাজি হতিস না। আমি নিজেকে তোর কাছে ঘৃণ্য করার জন্য চেষ্টা করেছি, যাতে তুই ভুল কিছু পদক্ষেপ না নিস। আমাকে ওনার কপালে কপাল ঠেকালো। দুজনে একসঙ্গে কেঁদেই যাচ্ছি। জীবনটা কতটা অদ্ভুত, দুজনের মধ্যে দুজনের জন্য অপুরন্ত ভালোবাসা, কেউ কাউকে ছাড়তে রাজি না, তবু পরিস্থিতি নামক জিনিসটার জন্য আজ আলাদা হতে হচ্ছে। হঠাৎ দরজায় টোকা পড়ল। আকিল ভাই মৃদু কণ্ঠে বলল, ইভান এবার যেতে হবে, বলে চলে গেলেন। ইভান আমার চোখে পানি মুছিয়ে দিয়ে বললেন, ভালো থাকিস ঝিনুক পাখি। রুহান আমার ভালো বন্ধু ছিল, ও অনেক ভালো একটা ছেলে, দেখবি ও তোকে অনেক ভালো রাখবে। আর পারলে আমাকে স্বপ্ন ভেবে ভুলে যাস। বলে কিছুক্ষণ থেমে আবার বলে উঠল, না, তোর মনে একটা কোণে আমাকে রাখিস, দিনে 1 সেকেন্ডের জন্য আমাকে, তাহলে আমি যেখানেই থাকি না কেন শান্তি পাবো। তারপর একটা ম্লান হাসি দিয়ে উঠে দাঁড়ালো। দরজার কাছে যেতেই হঠাৎ থেমে গেল। আমার দিকে তাকিয়ে বলল, অনেক মিস করবো তোকে, তোর এই নিষ্পাপ মুখের ভিতর চাউনি, কথায় কথায় ঠোঁট ফুলিয়ে কাঁদা, তোর হাসি, তোর কথা, সব কিছুতেই অনেক বেশি মিস করব, বলে উনি বেরিয়ে গেলেন। ড্রয়িং রুমে সোফায় বসে আছি, পাশে পুরো পরিবার, আমার ঠিক সামনেই সোফাটা রুহান। কাজেও চলে এসেছে, কয়েক মিনিটের মধ্যে বিয়েটা হয়ে যাবে। আমি মূর্তির মতো বসে আছি, নিজেকে জীবন্ত লাশ মনে হচ্ছে। হঠাৎ আকিল হন্তদন্ত হয়ে ছুটে এসে বলে, ইভান অ্যাক্সিডেন্ট হয়ে স্পটে ডেথ হয়েছে। আকিল ভাইয়ের কথাটা শোনা মাত্র আমার চারিপাশ যেন থমকে দাঁড়ালো। কানটা কেমন ঝাঁপ ধরে গেল, সব কিছু কেমন অবিশ্বাস্য মনে হচ্ছে। আমার পাশে দাঁড়িয়ে থাকা মণিমা হঠাৎ ফ্লোরে লুটিয়ে পড়ল। চারিদিকে চেঁচামেচি কোলাহল, কিন্তু কিছুই আমার কান অবধি পৌঁছাচ্ছে না। আমার চারিপাশে শুধু ভাসছে ওনার শেষ কথাগুলো, আমাকে তোর মনে কোণে রাখিস, তাহলে আমি যেখানে থাকি না কেন শান্তি পাবো।
মাথাটা ভন ভন করছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, আর চোখ খুলে রাখতে পারছি না। হয়তো আমি মারা যাচ্ছি, হারিয়ে যাচ্ছি কোনো অতল গর্ভে, পৌঁছে যাচ্ছি জীবনের শেষ অধ্যায়ে। চোখ খুলে তাকাতেই নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করলাম। মাথা তীব্র যন্ত্রণা নিয়ে মনে করার চেষ্টা করলাম কি হয়েছে। হঠাৎ আখিল ভাইয়ের বলা কথাটা মস্তিষ্ক নাড়া দিতে ধরফরিয়ে উঠে বসলাম। মুহূর্তে বুক ফেটে কান্না চলে এলো। আমি বিশ্বাস করি না ওনার কিছু হবে না। উনি আমাকে ছেড়ে কিভাবে? হঠাৎ দরজা ঠেলে ঝোটন ভিতরে ঢুকলো। আমাকে এভাবে কাঁদতে দেখে ছুটে আমার কাছে আসলো। ঝিনুক প্লিজ, তুই শান্ত হ। উনি অতিরিক্ত ফোপানোর জন্য স্পষ্ট কথা আসছে না। ছোটন আমার হাতে হাত রেখে বলো, ইভান ভাই ঠিক আছে, তুই শান্ত হ। আমি সব বলছি। অতিরিক্ত উত্তেজনায় মানুষ নির্বাক হয়ে যায়, আমিও ঠিক তাই। মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। ভাইয়ার অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিকই, কিন্তু স্পট ডেট নিউজটা কোনো পাবলিকের মিস্টেক ছিল। আমি কম্পিত কণ্ঠে বললাম, উনি কোথায়? আমি ওনার কাছে যাব। এখন ভিতরে কাউকে ঢুকতে দিচ্ছে না। আমাকে প্লিজ নিয়ে চল। ঝোটনের সঙ্গে 8 নম্বর ফ্লোরে উঠতে আসতেই দেখলাম বাইরে পরিবারের সবাই বসে আছে। দরজার ঠিক কাছে চেয়ারটাকে মণিমা বিধ্বস্ত অবস্থায় বসে আছেন। আমি ওনার পাশে গিয়ে বসতেই উনি আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলেন। কি থেকে কি হয়ে গেল, আমার ছেলেটা কত কষ্ট পাচ্ছে বলে জোরে জোরে কান্না করতে লাগলেন। হঠাৎ ডাক্তার বেরিয়ে আসতে আমার উৎসুক চোখে ওনার মুখের দিকে তাকিয়ে রইলাম। উনি হালকা হেসে বলেন, স্যার এখন আউট অফ ডেঞ্জার, আপনারা দেখা করতে পারবেন, তবে একসঙ্গে দুজনে বেশি নয়। মণিমা আমার হাত ধরে ভিতরে ঢুকলেন। হঠাৎ সামনের বেডে চোখ পড়তে থমকে দাঁড়ালাম। ইভান বেডে শুয়ে করুণ দৃষ্টিতে আমাদের দিকে চেয়ে আছে। হাত পায়ে ব্যান্ডেজ, সাথে কপালও মোটা পুরু করা ব্যান্ডেজ। এ কী অবস্থা ওনার? আমি মুখের শাড়ির আঁচল চেপে ডুকরে কেঁদে উঠলাম। মণিমা বেডের কাছে গিয়ে ইভানের পায়ে হাত রাখলেন, মাথা নিচু করে বলেন, আমার মতো পৃথিবীর কোনো মাই হয়তো এতটা পাষাণ না। নিজের রাগ জেদকে প্রাধান্য দিয়ে নিজের ছেলের প্রতি প্রতিনিয়ত অন্যায় করে গেছি। তিলে তিলে দিনের পর দিন কষ্ট দিয়েছি। এবার নিজের পাটা হালকা নাড়িয়ে বললেন, মা তুমি? মণিমা সে কথা ভ্রুক্ষেপ করলেন না, হতাশ ভঙ্গিতে বলে উঠলেন, মারা নিজের ছেলের দোষ ঢাকতে কত কিছুই করে, আর আমি পরিবার বাঁচাতে নিজের ছেলেকে বলি কাঠে ঝুলিয়ে দিয়েছি। একবারও ভাবিনি ওর কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচব। বলেই ইভানের পা দুটো শক্ত করে ধরে টুকরে কেঁদে উঠলেন। ইতু, আমাকে ক্ষমা করে দে। তোর বাবাকে হারানোতে আমি পাথর হয়ে গিয়েছিলাম, রাগে অন্ধ হয়ে গিয়েছিলাম, এতটা স্বার্থপর হয়ে গিয়েছিলাম যে নিজের ছেলেকে অপরাধী ভাবতে লেগেছিলাম। আমি পাপ করেছি, অনেক বড় পাপ। ইভান মণিমার হাতটা টেনে নিজের হাতে মুঠো নিলেন, হাতের ওপর একটা চুমু খেয়ে বললেন, এসবের জন্য তুই নিজেকে দায়ী করো না মা, এতে তোমার কোনো দোষ নেই। যা আছে তা আমার একটা ছোট্ট ভুলের জন্য বাবাকে হারাতে হয়েছে। মণিমা পরম স্নেহে ইভানের কপালে একটা চুমু দিয়ে হালকা হাসলেন। আমার হাতটা টেনে ইভানের হাতের উপর দিয়ে বললেন, এবার তোদের বিয়েটা দিয়ে দিতে পারলে শান্তি পাবো। এবার থেকে আমাদের পরিবার যা হবে ঠিক হবে, সব আবার আগের মতো হয়ে যাবে। তারপর হাতের উপর একটা চুমু দিয়ে উনি বেরিয়ে গেলেন। মণিমা চলে যেতে আমি পেটের ওপাশে গিয়ে বসলাম। উনি এক দৃষ্টিতে আমার মুখের দিকে তাকিয়ে আছেন। এই পাগলিটা কার কণ্ঠস্বর শরীরে এতটা কম্পন ধরতে পারে, অস্থিরতা নাড়িয়ে দিতে পারে জানা ছিল না। ওনার ডাকে আমার মেরুদণ্ড বেয়ে একটা শীতল স্রোত বেয়ে গেল। আমি ফাটতে দাঁড়িয়ে অভিমানী কণ্ঠে বললাম, কথা বলবেন না আপনি আমার সাথে? জানেন আমি কতটা ভয় পেয়েছিলাম। উনি দুষ্ট হেসে বলেন, জানি তো, শ্বাস আটকে গিয়েছিল আমার। আর আপনি মজা পাচ্ছেন? উনি হেসে বলেন, আরে মজা পেলাম কোথায়? বকেন না আপনি, আজ থেকে আপনি আর ড্রাইভ করবেন না, সবসময় আমার কাছে থাকবেন। উনি হালকা হেসে বলেন, জি রানী সাহেবা, যা আপনি বলবেন। আমি মুচকি হাসলাম। মিষ্টি হাসিটা
উনি আমার কাছে একটু এগিয়ে গিয়ে কপালে ব্যান্ডেজের উপর ছড়িয়ে থাকা চুলগুলো সরিয়ে দিলেন। ওনার শরীরে ক্ষতগুলো দেখে আবারও কান্না পেয়ে গেল। উনি বলে উঠলেন, আরে আবার কাঁদে, আমি সত্যি সত্যি মরে। এতটুকু বলেই আমি ওনার কপালে ক্ষতটে টিপে দিলাম। আহ, লাগে তো লাগুক। এরপর যদি মরার কথা মুখে আনেন তাহলে আমি আর কান্না থামাবো না। উনি হেসে আমাকে বুকে জড়িয়ে নিলেন। আমি দুটো হাতে ওনার আঁকড়ে ধরলাম। উনি বড় একটা নিঃশ্বাস ফেলে বলেন, এবার জানটাকে বউ করে নিলেই শান্তি। আমি ওনার বুকে থেকে মাথা তুলে ওনার মুখের দিকে তাকিয়ে বললাম, আপনি আমাকে ছেড়ে আর যাবেন না তো? উনি আরও শক্ত করে জড়িয়ে ধরে বললেন, কোনো দিনও না। তারপর আমার মাথায় একটা চুমু খেয়ে বললেন, কলিজাটা আমার। 1 মাস পর। দেখতে দেখতে কেটে গেল 1টা মাস। এই 1টা মাসে উনি অসুস্থ থাকলেও আমার অনেক জ্বালিয়েছেন। খুনসুটি আর অত্যাচারময় ভালোবাসা দিয়ে আমায় ভরিয়ে দিয়েছেন। এখন ইভান পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। খুঁটিয়ে খুঁড়িয়ে হাঁটা ছেড়ে এখন স্বাভাবিকভাবে হাঁটতে পারেন। আয়নায় নিজের দিকে তাকালাম। পরনে গাঢ় গোলাপি রঙের একটা লেহেঙ্গা, পুরো শরীর জুড়ে জমকালো বিয়ের সাজ। আমি বুক ফুলে বড় একটা নিঃশ্বাস নিলাম। আমার পুরো দুনিয়ায় যেন পাল্টে গেছে। চারিদিকে সুখ সুখ মনে হচ্ছে। হঠাৎ কিছু মেয়ে দরজার বাইরে গিয়ে বর এসেছে, বর এসেছে বলে দৌড়ে চলে গেল। সঙ্গে সঙ্গে আমি বারান্দায় এসে দাঁড়ালাম। এখান থেকে বাড়ির সামনের মাঠটা ভালো মতো দেখা যায়। পুরো মাঠটায় সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। চারিদিকে হই হুল্লা পরিবেশ। ব্র্যান্ড পার্টির আয়োজন, চারিদিকে মুখরিত। সব ভাই বোনগুলো ব্র্যান্ড পার্টির সামনে নাচতে নাচতে বাড়ির দিকে এগিয়ে আসছে। জিয়ান পিয়াস তো নাচতে নাচতে পাগল হয়ে গেছে। ওদের প্ল্যান বরযাত্রী হয়ে বরের সাথে আসবে, তারপর কনেপক্ষে হয়ে বরের কাছ থেকে টাকা আদায় করে আবার বরপক্ষ হয়ে কনে নিয়ে যাবে। ব্যান্ড পার্টির ঠিক পেছনেই ফুল দিয়ে সাজানো একটা সাদা গাড়ি, তার পিছে পিছে 20-25টা কালো গাড়ি লাইন দিয়ে ধীরে ধীরে আসছে। আর দুপাশের লাইন দিয়ে দাঁড়ানো মেয়েগুলো ওদের ওপর গোলাপের পাপড়ি ছড়াচ্ছে। গেটের কাছে এসে গাড়িগুলো থামলো। সবাই এক এক নামতে শুরু করলো। হঠাৎ একটা মানুষের ওপর চোখ পড়ল। আমার দৃষ্টি স্থির হয়ে গেল। গায়ে সাদা শেরওয়ানি, মাথায় পাগড়ি, ঠোঁটের সেই বিখ্যাত হাসি। কত সুন্দর লাগছে ওনাকে, একদম রাজপুত্র। ফুলের পর্দার দুপাশে আমরা দুজনে বসে আছি, পাশে পরিবারের সবাই। তবু হাত পা কাঁপছে, বুকটা দূর দূর করছে। এত ভয় কেন লাগছে? এই দিনটার জন্যই তো এতদিন অপেক্ষা করে এসেছি। গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছে। হঠাৎ ঝুমুর আপু কানের কাছে ফিস ফিস করে বলে উঠল, বিয়ে পড়ানোর আগে সব মেয়েদের এমন একটু টেনশন হয়। কাজী সাহেব আমার কাছে এসে উঠলেন, 1001 টাকা দেনমোহর ধার্য করিয়া আপনি ওয়েসেফ আহমদের ছোট কন্যা তানিয়া আহমেদ ঝিনুক, মুনতাজা চৌধুরী একমাত্র পুত্র নীলান্দ্রি ইভান চৌধুরীর সাথে বিবাহ রাজি থাকলে বলুন কবুল। আমি মাথা নিচু করে বলে উঠলাম, কবুল। একইভাবে আবারও 2বার কবুল বলে পর্দার ওপারে বসা ইভানের দিকে তাকালাম। উনি আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছেন। কাজী সাহেব এবার ইভানের উদ্দেশ্য বলেন, 1001 টাকা দেনমোহর ধার্য করে আপনি মুনতাজা চৌধুরী একমাত্র পুত্র নীলান্দ্রি ইভান চৌধুরী ওয়াসেফ আহমেদের ছোট কন্যা তানিয়া আহমেদ ঝিনুকের সাথে বিবাহ রাজি থাকিলে কবুল বলুন কবুল। উনি এক নিঃশ্বাসে কবুল 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 বলে হেসে ফেললেন। সঙ্গে সঙ্গে আশেপাশ থেকে ভাই বোনেরা চিৎকার সিটি দিতে লাগলো। এতদিনে বিচ্ছেদ, বিরহ, গ্লানি অবসান ঘটে নাম পেল আমাদের সম্পর্কটা। একটা পবিত্র সম্পর্ক বাঁধা পড়ল আমাদের 4 হাতে। যে সম্পর্ক নেই কোনো পাপ, পবিত্রতা পরিপূর্ণ। আজ অবসান ঘটে দুজন প্রেমিক প্রেমিকা এতদিনের অপেক্ষা। গাড়িতে ওঠার সময় মা, আব্বু, চাচু, চাচি সবাই জড়িয়ে ধরে কান্না করলো। ভাই বোনগুলো আমাকে জড়িয়ে ধরে মরা কান্না করে আমার সঙ্গে গাড়িতে উঠলো। হিসকি তুলে কান্না করতে করতে গাড়িতে উঠতে ইভান আমার দিকে একটা রুমাল বাড়িয়ে দিয়ে মৃদু কণ্ঠে বললেন, এমনভাবে কাঁদছো কেন ঝিনুক পাখি? আমার অনেক অপরাধ বোধ হচ্ছিল। আমি কিছু না বলে ওনার হাত থেকে রুমালটা নিলাম।
উনি আমার কোমর ধরে কাছে টেনে বুকে জড়িয়ে নিলেন। কিছুক্ষণ পর উনি বলে উঠলেন, এই ফাইনালি তাহলে বিয়েটা হয়ে গেল? আমি মুখ তুলে ওনার দিকে তাকালাম। উনি হালকা হেসে আমার নাকে নাক ঘষলেন। ভালোবাসি ঝিনুক পাখি, অনেক বেশি ভালোবাসি। 20 মিনিটের মধ্যে চলে আসলাম। গাড়ি থেকে নামার সময় হঠাৎ ইভান আমাকে কোলে তুলে নিল। আশেপাশে সবাই হো করে চিৎকার করে উঠলো, আবার কেউ কেউ সিটি বাজালো। আর এইদিকে ওনার কাণ্ড দেখে আমি লজ্জায় নুয়ে গেলাম। গেটের কাছে মণিমা মিষ্টি মুখ করিয়ে আমাদের ভিতরে প্রবেশ করালেন। ঘড়ির কাঁটা 11টা, ঘরে টিকটিক করছে। বিছানার ঠিক মাঝ বরাবর আমি জড়সড় হয়ে বসে আছি। বেলি ফুল আর গোলাপের সুবাসে পুরো ঘর মোহমো করছে। মোমবাতি, হলদে আলো, ঘরটা কোনো এক মায়ার রাজ্য মনে হচ্ছে। হঠাৎ দরজা খুলে ইভান ঘরে ঢুকলো। দরজাটা লাগিয়ে আমার কাছে এসে দাঁড়াতেই কেউ অদৃশ্যভাবে আমার বুকে হাতুড়ি পিটাতে লাগলো। দুপ দুপ করে বুকে আমার ওনার কাছে গিয়ে সালাম করলাম। উনি আমাকে উঠিয়ে 2 গালে হাত রেখে কপালে চুমু দিলেন। তারপর 5 কোলে করে ব্যালকনিতে নিয়ে আসলেন। জ্যোৎস্না রাত্রি, চাঁদের আলোয় চারিদিক উজ্জ্বল হয়ে আছে। সেই সঙ্গে বয়ে চলছে শীতল মৃদু বাতাস। উনি আমার মুখের দিকে তাকিয়ে বলেন, আকাশে চাঁদ আমার ঘরে নেমে এসেছে। আমাকে একটা রঙিন চেয়ারে বসে উনি নিচু হাঁটু মুড়ে বসলেন। আমার নাকে নাক ঘেঁষে বললেন, আপনার কথা মাত্র 1001 টাকা পরিশোধ করা হয়েছে। আপনি খুশি তো? আমি হেসে ওনার গলা জড়িয়ে ধরে বললাম, অনেক। উনি হালকা একটা হাসি দিয়ে আবার ডান দিকে একটা ব্রেসলেট টাইপের কিছু পরিয়ে দিয়ে বললেন, বাসরাতের উপহার পছন্দ হয়েছে? আমি মিষ্টি হেসে বললাম, উনি আলতো করে আমার ঠোঁটে ঠোঁট ছোঁয়ালেন। বেশ কিছুক্ষণ পর ছেড়ে দিতে আমি বললাম, আপনার প্রতিটা স্পর্শ আমাকে পাগল করে তোলে। আমি গম্ভীর কণ্ঠে বললাম, তাহলে আজ কি হবে? আমি লাজুক হেসে মাথা নত করলাম। উনি নেশাতুর কণ্ঠে আমার কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বললেন, আই ওয়ান্ট ইউ লাভ। ঝিনুক পাখি। আমি মুচকি হেসে ওনার বুকে মুখ লুকালাম। উনি আমাকে কোলে তুলে নিয়ে বিছানার দিকে এগিয়ে গেলেন। একে অপরের প্রেমে ডুবে গিয়ে কেটে যায় এই রাত। শরীরের প্রতিটা অঙ্গে অঙ্গে ভালোবাসার রং ঢোকে। রঙিন হোক দুটি প্রাণ। এতদিনে বিরহের গ্লানি শেষ করে আজ থেকে শুরু হবে ভালোবাসার এক নতুন অধ্যায়, জীবনের এক নতুন পর্ব। গল্পটি এখানেই সমাপ্ত। আশা করি সকলের খুব ভালো লেগেছে। অনেক রিকোয়েস্টের গল্প ছিল, তো আমি পেরেছি। আপনাদের সেই 5 মাস আগে শুরু করেছিলাম গল্পটা, কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে গল্পটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এরপরে যখন একটা আপু বলেছে, তারপর অনেক খোঁজাখুঁজির পর বের করে আপনাদের সাথে শেয়ার করেছি। তবে কপালটা আমার এতই খারাপ যে আজকে যখন রেকর্ড করতে বলবো তখন আমার ভয়েস রেকর্ডারটা নষ্ট হয়ে যায়। তো সেটা আমি ঠিক করতে গিয়েছিলাম, সেখানে পারিনি ঠিক করতে। তো আমি তো চাচ্ছিলাম যে প্রচুর কাজ করতে, কিন্তু বাধা চলে এসে এই জন্য কাজ করতে পারতেছি না। তারপর আমি নিজের খালি গলায় ভয়েসটা দিয়েছি, অনেক নয়েজ এসেছে, তো একটু ম্যানেজ করে পড়ে নেবেন বা শুনে নেবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন গল্পের সাথে।